ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো। যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হয়তো আপনার এই মধ্য বয়সে এসে প্রত্যেকের প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আজকে আলোচনা করবো যে 30 বছরের পরে কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করবেন। কারণ অনেকেই হয়তো ইনভেস্টমেন্ট শুরু করতে পারেননি, বা অনেকেই হয়তো করেছেন খাপ ছাড়া ভাবে, হয়তো সেটাকে গুছিয়ে নিতে পারেননি। এই 30 বছর পারফেক্ট টাইম আপনার ইনভেস্টমেন্টের টোটাল জিনিসটাকে গুছিয়ে নেওয়া। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন, দেখছেন ইউটিউব চ্যানেল চন্দন বিশ্বাস। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই জোরে হিট করবেন, যাতে এইরকম ফিনান্সিয়াল রিলেটেড যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমেই যে কোনো ইনভেস্টমেন্টের আগে যেটা সবার আগে করা উচিত সেটা হচ্ছে আপনার একটা ব্যাকআপ। মানে হঠাৎ কোনো পরিস্থিতি এলো, যে পরিস্থিতিতে দেখা গেল যে আপনার প্রচুর অর্থের প্রয়োজন, অর্থটা ইনস্ট্যান্ট দরকার। তো সেই অর্থের প্রয়োজনের জন্য, সেই প্রয়োজনটা মেটাতে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার কমপক্ষে 6 মাসের ইনকাম আপনার ব্যাংকে রেখে দিতে হবে। এবার আপনাকে সেভিংস না রেখে ওটা আপনি এফডি করতে পারেন, বা যদি আপনি মনে করেন যে কোনো মানি মার্কেটের মিউচুয়াল ফান্ডে রাখবেন, কোনো ডেপ্ট মিউচুয়াল ফান্ড রাখবেন, সেটাও রাখতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে অবশ্যই ব্যাংকে এফডি করাটা অনেক বেটার। সেটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স। এটা কিন্তু আপনাকে করতেই হবে, কারণ একবার যদি আপনাকে হসপিটালে ভর্তি হতে হয় কমপক্ষে 3-4 লাখ টাকা বিল কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, টোটাল সেভিংসটাই দেখবেন যে আপনার শেষ হয়ে গেছে। এবং থার্ড সেটা হচ্ছে আপনার একটা ইন্স্যুরেন্স। হ্যাঁ, কখনোই এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্স না। আমি বারবার যেটা বলি, যে যখনই আপনি কোনো ইনভেস্টমেন্ট করবেন, ইন্স্যুরেন্স কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জায়গা নয়। আপনি প্লেন একটা টার্ম ইন্স্যুরেন্স করবেন, সেটা ইয়ারলি ইনকাম তার মোটামুটি 20 টাইমস করে নেবেন, করে 3টে হয়ে গেল। এইবার আসছে আপনার ইনভেস্টমেন্ট প্রকৃত কিভাবে শুরু হবে। তো প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আপনার শর্ট টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম। মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে ধরুন আগামী 2-3 বছরের মধ্যে আপনি একটা ভেবেছেন যে কোথাও একটা হলিডেতে যাবেন, কোনো একটা ভ্যাকেশনে যাবেন, একটা হয়তো ওল্ড মডেলের কার বা বাইক ছিল, সেটাকে আপনি এক্সচেঞ্জ করে নতুন মডেলের কার বা বাইক নিবেন। তো এই যে ছোটখাটো যে নিডস গুলো, সেইগুলো কিন্তু পূরণ করার জন্য শর্ট টার্ম। এবং এই শর্ট টার্মের জন্য আমি কখনোই কাউকে বলবো না যে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, কারণ মিউচুয়াল ফান্ড এই শর্ট পিরিয়ডের জন্য কিন্তু খুব রিস্কি। তাহলে অবশ্যই কোনো ডেপ্ট মিউচুয়াল ফান্ড বা আপনার প্লেন রেকারিং ডিপোজিট, এই দুটো করুন। রেকারিং ডিপোজিট বা ওটা করার পর যেটা ক্যাপিটালটা হবে 3 বছর পরে গ্যারান্টি রিটার্ন পাবেন, আপনার কোনো রিস্ক নেই। আপনি আপনার যে ইচ্ছেগুলো আছে সেগুলোকে ফুলফিল করুন। এইবার যেটা আসছে সেটা হচ্ছে লং টার্ম। লং টার্ম মানে ধরে নিন যে যেহেতু আপনার বয়স, যেহেতু ভিডিওটা 30+ দের জন্য, তাহলে আমাকে ধরে নিতে হবে যে আপনার বিবাহ হয়ে গেছে এবং হয়তো অনেকেরই এখানে সন্তান সন্ততি আছে। তাহলে সন্তান সন্ততি যখন আছে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের এডুকেশন, এন্ড সেকেন্ড তাদের ম্যারেজ। তো এডুকেশন এবং ম্যারেজ যেহেতু তো ধরে নিলাম আপনার সন্তানের বয়স যদি 4-5 বা 5-6-7 মধ্যে হয়, তাহলে আপনি কোথায় প্ল্যান করবেন? যদি আপনার সন্তানের এডুকেশনের জন্য হয়, তাহলে অবশ্যই আপনাকে একটা মিউচুয়াল ফান্ড, যে কোনো ইকুইটি ফান্ড করুন। এবং আপনি চাইলে যদি লার্জ ক্যাপ করতে পারেন বা মাল্টি ক্যাপ করতে পারেন। এক্ষেত্রে আমি কখনোই বলবো না যে স্মল ক্যাপ করুন, কারণ স্মল ক্যাপ হচ্ছে রিস্কি ফান্ড, এবং যেহেতু এডুকেশন এটা একদম প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ে, এখানে কিন্তু কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না। তো আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি একটা এসআইপি শুরু করুন, এবং দেখবেন যে যখন সন্তান উচ্চ শিক্ষার জন্য যাবে তখন এই টাকাটা আপনার প্রচুর কাজে লাগবে। এবার যেটা সন্তানের বিবাহ যদি হয়, সেক্ষেত্রেও এটাও প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়বে, এবং এক্ষেত্রে আপনাকে শুরুতেই একটা আপনাকে এসআইপি করবে, এবং এটাও অবশ্যই লার্জ ক্যাপ ফান্ড, ডেফিনেটলি লার্জ ক্যাপ ফান্ড, বা আপনি যদি মনে করেন একটা মাল্টি ক্যাপ ফান্ড নিতে পারেন। এর ঊর্ধ্বে কোনো রিস্ক নেওয়া যাবে না, কারণ এটাও আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ে। এছাড়া যদি কন্যা সন্তান থাকে তাহলে তো আরো ভালো, একদম ডেট ফান্ড, গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, গভর্নমেন্টের গ্যারান্টেড ম্যাচুয়ার পলিসি। কোন পলিসি বলুন তো কন্যা সন্তানের জন্য? আমি পলিসিটা বলবো না, কারণ আমার ভিডিওগুলো যারা দেখেন প্রত্যেকেই জানেন। প্লিজ কমেন্ট বক্সে পলিসিটার নাম বলে ফেলবো। তো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই গভর্নমেন্টের কোন শুরুতে কন্যা সন্তানদের জন্য আছে, প্লিজ কমেন্ট বক্সে জানান। এটা গেল সন্তানের জন্য। এইবার যেটা হচ্ছে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান। আপনাকে রিটায়ার যখন করবেন তখন আপনাকে একটা হিউজ পারপাস জমা করতে হবে, এবং যখনই করতে হবে, এবং সেটার জন্য
তো সেটার জন্য আপনি কি করবেন? তো যখনই আপনি আপনার এজ ধরে নিচ্ছি 30+, অলরেডি আপনি কিন্তু ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে গেছেন। এটা হয়তো অনেকেই পড়েছেন, প্লিজ যারা এখন পড়েছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আপনি ট্যাক্স ব্র্যাকেটে পড়েছেন, তো প্রথমেই প্রায়োরিটি লিস্ট হচ্ছে আপনার 80C আন্ডারে 1.5 লক্ষ টাকা পর্যন্ত সেভিংস, মানে যে সেভিংসে আপনি ইনস্ট্যান্ট কর ছাড় পাবেন, ট্যাক্স সেভিংস। এটা আপনি করতে হবে, কারণ 10% স্ল্যাবেও যদি আপনি ট্যাক্স পড়েন, তার মানে প্রতি বছর যদি আপনি ইনভেস্ট করতে গিয়ে ট্যাক্স দিতে, তো প্রতি বছর আপনার 10% ওখানেই কিন্তু আপনার গেন। তাহলে ট্যাক্স সেভিংস এলিমেন্টস গুলো কি কি আছে? প্রথমে যেটা আছে সেটা তো আপনাদের সবার আছে, কিন্তু এটা কারো থাকা উচিত না। বলুন তো কি? হ্যাঁ, আপনার এন্ডাওমেন্ট পলিসি, এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্স পলিসি, মানে যেটার থেকে রিটার্ন সব থেকে কম এবং আপনার যে টাকা পয়সা সেটা এজেন্ট দিব্যি গুছিয়ে নেয়। আপনার যে টাকা পয়সা, আপনার যে ইনভেস্টমেন্টের কিছু পার্সেন্টেজ এজেন্টের ঘরেই যায়। তো ইন্স্যুরেন্স যখন করবেন অবশ্যই প্লেন ইন্স্যুরেন্স করবেন, কখনোই কোনো এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্স করবেন না। এটা কিন্তু আমি বারবারে বলি। তো 80C আন্ডারে যদি আপনি ডেট ফান্ডে যান, প্রত্যেকের যেটা দরকার সেটা হচ্ছে একটা পিএফ। যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন তাহলে তো অবশ্যই আপনার পিএফ অ্যাকাউন্ট আছে। আর যদি আপনার গভর্নমেন্ট সার্ভিস না হয়, আপনার কোনো ব্যবসা হয়, তাহলে ডেফিনেটলি আপনার একটা পিপিএফ অ্যাকাউন্ট দরকার, কারণ এটাতে আপনার গ্যারান্টেড রিটার্ন 7% উপরে কম বেশি রিটার্ন থাকে এবং কম্পাউন্ড হারে রিটার্ন। সব থেকে বড় কথা ইএলএসএস ফান্ড। হ্যাঁ, ইএলএসএস ফান্ড কি আমি ভিডিও লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। ইএলএসএস ফান্ডে যেটা হচ্ছে প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে, যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে ইএলএসএস ফান্ডের কিন্তু রিটার্ন 12 থেকে 15% এবং এটা ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যায়। এখানে আপনি 80C আন্ডারে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় পাবেন। তবে একটা কথা অবশ্যই তার আগে বলে রাখবো, যখন আপনি ইনভেস্টমেন্টটা তুলবেন, যখন আপনার ম্যাচিউরিটি আপনি নেবেন, তখন কিন্তু লভ্যাংশের উপর 10% হারে ইনকাম ট্যাক্স পড়বে। টোটাল ভিডিওটা কি, টোটাল সিস্টেমটা কি আছে, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবেন, অবশ্যই আপনার উপকার হবে। আচ্ছা, নিচে কমেন্ট বক্সে একটা আমার প্রশ্নের উত্তর দিন তো। বলুন তো কোন প্রোডাক্টে 1.5 লক্ষ টাকার উপরেও অতিরিক্ত 50,000 টাকা ছাড় পাওয়া যায়? ঠিক ধরেছেন, এনপিএস। যখনই আপনি হায়ার ট্যাক্স ব্র্যাকেটে চলে যাবেন, অবশ্যই আপনার একটা এনপিএস অ্যাকাউন্ট কিন্তু রাখবেই। যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী হন তাহলে তো এনপিএস আপনার অটোমেটিক এখন তো হয়েই যাবে। আর যদি অন্য কোনো গভর্নমেন্ট সেক্টরের কর্মী হন, স্টেট গভর্নমেন্ট বা আদার্স কোনো সেক্টরে যদি হন, তাহলে আপনাকে একটা এনপিএস অ্যাকাউন্ট করতেই হবে। এনপিএস এর সুবিধা কি আছে? এনপিএস এ আপনি টোটাল 2 লক্ষ টাকা ট্যাক্স ছাড় পাবেন। হ্যাঁ, 2 লক্ষ টাকা কিরকম? আন্ডার সেকশন 80C 1.5 লক্ষ টাকা, আর 80CC-D1B আন্ডারে আরো অতিরিক্ত 50,000 টাকা আপনি ছাড় পাবেন। এছাড়া এনপিএস এর কিন্তু ট্র্যাক রেকর্ডও বিরাট সুন্দর, এখনো পর্যন্ত 10 থেকে 12% রিটার্ন। তার অন্যান্য ডেট ফান্ড যেগুলো আছে তাদের থেকে কিন্তু রিটার্নের হার অনেক বেশি। তো এনপিএস অ্যাকাউন্ট যদি আপনার হায়ার ট্যাক্স ব্র্যাকেটে থাকে, অবশ্যই একটা করতে হবে। এইবার ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে একটু রিস্কি, কিন্তু রিস্ক হ্যাঁ তো ইস্ক। স্টক এখন মার্কেট সেন্সেক্স 60,000+, আজকের দিনে দাঁড়িয়ে 60,000+। এখনো যদি আপনি স্টকে ইনভেস্ট না করেন তাহলে আর কবে করবেন? হ্যাঁ, বলতে পারেন মার্কেট এখন অনেক হাই হয়েছে, ডেফিনেটলি অনেক হাই হয়েছে, আরো 5 বছর পরে আরো হাই যাবে, 10 বছর পরে আরো হাই হবে। তাহলে আপনি কি বসে থাকবেন? অবশ্যই না। আপনি সিস্টেমেটিক ওয়েতে প্রতি মাসে এনএসসি তে যে টপ 10 কোম্পানিগুলো আছে, একটা করে কোনো ইনভেস্ট কিনতে হবে না। আপনি যে কোনো সাইটে গিয়ে, গুগলে গিয়ে দেখবেন যে প্রিভিয়াস 10 বছরের এনএসসি টপ 10 এর রিটার্ন কি আছে, নিজে অবাক হয়ে যাবে। এবং প্রতি মাসে যদি আপনি এসআইপি মোডে, এসআইপি মতন করে প্রতি মাসে একটা করে এনএসসি টপ যে 10 শেয়ার গুলো আছে সেই শেয়ারে একটা করে ইনভেস্ট করেন, প্রতি মাসে দেখা গেল এই মাসে একটা ইনফোসিস কিনলেন, তারপরে মাসে একটা টিসিএস কিনলেন, বা তারপরে মাসে আবার একটা ইনফোসিস কিনলেন, বা একটা এইচডিএফসি ব্যাংক কিনলেন। এরকম যদি আপনি করতে থাকেন, আপনার পোর্টফোলিও যেটা হবে 20 বছর পরে আপনি নিজে চমকে যাবেন। এবং এই যে রিটার্ন, সেন্সেক্স বলুন, নিফটি বলুন, অ্যাভারেজ কিন্তু বাড়তেই থাকবে। বা তাও যদি না হয়, আপনি প্লেন ইটিএফ ফান্ড, যে নিফটি ইটিএফ আছে, নিফটি 50 যে ইটিএফ ফান্ড গুলো আছে, সেই ফান্ডও যদি প্রতি মাসে 1000 টাকা হোক, 1500 টাকা হোক, 2000 টাকা হোক আপনি ইনভেস্ট করেন, এই রিটার্ন 17 থেকে 18%। আর ডাইরেক্ট স্টকের রিটার্ন তো আরো বেশি। তো এই যদি আপনি করতে থাকেন, আফটার 60 ইয়ার্স আপনি এতটাই সম্পদ তৈরি করতে পারবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন।
60 ইয়ার্স কেন, আপনি যদি 10 বছর মানে আজকে যদি আপনার 30+ বছর বয়স হয়, আপনি 10টা বছর যদি এইরকম ভাবে ইনভেস্ট করতে থাকেন, আপনার 40-45 বছর পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনি এত টাকা কি করে জমালেন, এত সম্পদ কি করে জমালেন। তো এই তো গেল পজিটিভ দিকে। এবং যেটা করবেন না সেটা হচ্ছে কখনোই লোন করে নিজের শখ মেটাবেন না। হ্যাঁ, আপনার দেখা গেল যে আপনার একটা ফ্ল্যাট প্রয়োজন, বাড়ির প্রয়োজন, সেটা তো গুড লোন, সেটা তো আপনি ব্যাংক থেকে পাবেন, HBL এর ইন্টারেস্ট যেটা পাবেন সেটা আবার ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন, তো সেটা তো ডেফিনেটলি ঠিক আছে। আদারওয়াইজ আপনি একটা শখের জন্য হয়তো আপনার মনে হলো একটা ভালো নতুন মডেলের 4 হুইলার কিনবেন, সেটা আপনি তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট লোন করবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত গোল লক্ষ্যচ্যুত হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই একটু রেড করবেন। তো আজকের মতন এইখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।